নমস্কার, আপনারা শুনছেন রাত জাগা গল্প। আমার নামটা গোপনীথা। আজকের গল্প হলো নিশির ডাক, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। রাত জাগা গল্প যদি আপনাদের শুনতে ভালো লাগে, তাহলে আপনারা আমাদের সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাহায্য করতে পারেন। এবং আপনাদের যদি আমাদের গল্প শুনতে ভালো লাগে, তাহলে আপনারা নিচে দেওয়া ডেসক্রিপশনে মেল আইডিতে আপনাদের পছন্দের কোনো গল্প পাঠাতে পারেন। আমরা সেটা অডিও বুক ফরম্যাটে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। আমরা তখন ক্লাস 7-এ পড়ি। জায়গাটা কলকাতার কাছে হলেও বেশ গ্রাম গ্রাম। পশ্চিমে গঙ্গা, সেদিকে সব মন্দির, বাগানবাড়ি, বাঁশ-বিচালির গোলা। পশ্চিম থেকে একটি মাত্র পিচ বাঁধানো রাস্তা পূবে বাঁশ রাস্তার দিকে চলে গেছে। কী সব অলিগলি, গলির গলি, তস্য গলি। পাকা বাড়ি, সাবেককালের বাড়ি অনেক ছিল। আবার সেই সঙ্গে ছিল টিন, টালি, খড়ের চালা। বড় বড় গাছ, নিম, তেঁতুল, বট, অর্জুন, জংলা অবসর্তী বাগান। একটা বাগান ছিল, সেখানে শুধু কুল গাছ। আমরা সেখানে শীতকালে কুল চুরি করতে যেতুম। হরিমারি তাড়া করলে মার দৌড়। ধরবে কি করে, আমরা যে ছোট ছিলুম। হরিণের মতো দৌড়তে পারতুম। কিছু না পেরে হরিদা চিৎকার করে বলতো, সরস্বতী পূজার আগে কুল খাওয়া, দাঁড়া, মা কালীকে বলে দেব। সেই সময় একদিন আমাদের বন্ধু মহলে খবর রটে গেল আজ রাতে নিশির ডাক বেরোবে। আজ অমাবস্যা। সেটা কি জিনিস? বিমানই এই গোপন খবরটা এনেছিল। সে সব জানে। বিমান বললে জমিদার অনাদি মল্লিকের এখন তখন অবস্থা। অত বড় বাড়ি, বিষয় সম্পত্তি, ঘোড়ার গাড়ি, তাঁকে অত সহজে মরতে দেওয়া যায় না। ডাক্তার বদ্যি সব জবাব দিয়ে দিয়েছেন। তাই এই শেষ চেষ্টা। অন্যের পরমায়ু কেড়ে নিয়ে তাকে বাঁচানো হবে। এই তান্ত্রিক এসেছেন পশুপতিনাথ পাহাড় থেকে। সারা গায়ে তেল সিঁদুর মেখে তিনি রাত 12টা থেকে 2টোর মধ্যে পথে বেরোবেন। হাতে থাকবে জল সমেত মুখ খোলা একটা ডাব। তিনি পল্লীবাসী সকলের নাম ধরে ডাকতে থাকবেন একে একে। যেই কেউ সাড়া পা দেবে, অমনি ডাবের খোলার মুখটা টপ করে চাপা দিয়ে দেবেন। অমনি তার প্রাণ ওই ডাবের জলে আবদ্ধ হয়ে যাবে। ওই জল মল্লিক মশাইকে খাওয়ালে তিনি বেঁচে উঠবেন, আর এ মারা যাবে। বিমান বললে, খুব সাবধান, আজ আমরা সারা রাত জেগে থাকবো। ঘুমের ঘোরে ডাক শুনে সাড়া দিয়েছিস কি মরেছিস? পশুপতিনাথের তান্ত্রিক আমাদের নাম জানবে কি করে? এ পাড়ার লোকই জানিয়ে দেবে। বাড়িতে এসে মাকে খুব চুপি চুপি কথাটা বললুম। বাবা খুব কড়া মানুষ। ভূত প্রেত তন্ত্র মন্ত্র মানেন না। শুধু বলবেন, অঙ্ক কষ, অঙ্ক কষ, অঙ্কই তো জীবন, অঙ্কই ভগবান। আর ওই অঙ্কটাই আমি পারি না। তাই বাবাকে না বলে মাকে বললুম। তাছাড়া মায়ের চেয়েও বড় বন্ধু মানুষের আর কে আছে? মা খুব ভয় পেলেন। মায়ের ছোটবেলায় এইরকম একটা ঘটনা ঘটেছিল। মা এসব অলৌকিক ব্যাপার খুব বিশ্বাস করেন। সিঙ্গুরে একবার ভুলভুলাইয়া ভূত মাকে সারা রাত জঙ্গলে ঘুরিয়েছিল। 8 মাইল দূরে মায়ের বাড়ি। মা কিন্তু কিছুতেই পৌঁছতে পারলেন না। ভুল রাস্তায় সারা রাত চক্কর মারলেন। সব শুনে মা বললেন, আমরা তো জেগে থাকবই, তবে একজনকে নিয়েই আমার ভয়। সে তোর বাবা। যদি জানতে পারে, সারা রাত লাঠি হাতে রাস্তার রকে বসে থাকবে। এলেই পিটিয়ে শেষ করে দেবে। তারপর যা হয় হবে। না জানানোই ভালো। সেখানেও ভয়। ঘুমের ঘোরে ডাক শুনে উত্তর দিলেই হয়ে গেল। সেখানেও ভয়। ঘুমের ঘোরে ডাক শুনে উত্তর দিয়ে দিলেই হয়ে গেল। আমি বললাম, বাবার পাশে আমিই তো শুই, জেগেই থাকবো। যদি দেখি উত্তর দিতে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরবো। আমাদের রাত জাগার সব পরিকল্পনা প্রস্তুত। বিকেলে বন্ধুদের সঙ্গে গঙ্গার ধারের বটতলায়
বসে ওই একই আলোচনা হলো। সন্ধে হব হব, বাড়ি ফিরে এলুম। কালীবাড়িতে অমাবস্যার রাতের পুজোর আয়োজন হচ্ছে দেখে এসেছি। অন্য অমাবস্যায় আমরা বন্ধুরা গাওয়া ঘিয়ে ভাজা লুচি ভোগ খাওয়ার জন্য ঠিক প্রস্তুত হয়ে যেতুম। সে রাত 12টাই হোক আবার 1টাই হোক, আজ আর কোনো বেরোনো টেরোনো নয়, টাইট হয়ে বসে থাকো বাড়িতে। অমাবস্যার রাত অন্ধকার হয় ঠিকই, তবে আজ যেন আলোক আলকাতরা রাত। ঘরের জানলায় আকাশটা আটকে আছে, মনে হচ্ছে ওইখানেই শেষ, ওর পরে আর কিছু নেই। মাথা ঠুকে যাচ্ছে, তারাগুলো যেন আগুনের মতো জ্বলছে, ধকধক করছে। রাস্তাতেও আজ যেন তেমন লোক চলাচল নেই। রাত 9টার আগেই সব যেন নিঝুম মেরে গেল। দোকানপাট বন্ধ, মিষ্টির দোকানের পেছন দিকের ছেঁচা বেড়ার দরজাটা খোলা। মাঠে আলো পড়েছে, মজা পুকুর, কচু গাছের ঝোপ। কালো কুকুরটা কড়ার চাছি খাওয়ার লোভে সামনের থাবায় মুখ রেখে বসে আছে। এই সবই আমি দেখতে পাচ্ছি আমাদের রান্নাঘরের জানলায় বসে। রাত 10টার সময় মা বললেন, দেখছিস পলাশ, আজ এরই মধ্যে ঘুমে শরীর যেন ভারী হয়ে আসছে। তোর কিছু মনে হচ্ছে না? মনে হচ্ছে না আবার? ইতিহাস পড়ছিলুম, এমন ঢুলো ধরলো মাথাটা ঢাই করে দেওয়ালে ঢুকে গেল। তাই তো এই জানলায় এসে বসে আছি। বুঝতে পারছিস ব্যাপারটা? সারা পাড়াটাকে মন্ত্রের প্রভাবে আচ্ছন্ন করে দিচ্ছে আস্তে আস্তে। কিভাবে করে মা? আমি জানি, খুব একটা উঁচু জায়গায় উঠে বিশাল একটা ধুনুচিতে আগুন জ্বালিয়ে ধুনো দিতে থাকে, তার সঙ্গে মন্ত্র। যেদিকে বাতাস সেই দিকে ধোঁয়াটা ছড়িয়ে পড়তে থাকে। মানুষের শরীর ভারী হয়, ঘুম পায়, বেশ একটা সুখ সুখ লাগে। এই সুখের মধ্যে থেকেই একজন চলে যায়। এর হাত থেকে বাঁচার উপায় আমার জানা নেই। আমার জানা আছে, লঙ্কা পোড়া, দাঁড়া, চাটুতে কয়েকটা লঙ্কা পোড়াই। কিছুক্ষণের মধ্যেই বাড়ি শুদ্ধ সবাই হাঁচি আর কাশিতে অস্থির। আমাদের পুষিটা একপাশে থুপ্পি মেরে ঘুমোচ্ছিল, ফিঁচ ফিঁচ করে হাসতে উঠে বসলো। অবাক হয়ে গেল, রাত 10টার সময় এই আবার কি? বাবা বাইরের ঘর থেকে ছুটে এলেন। কি করছো তুমি? ওর লোকে যে থানায় ডায়েরি করবে আমাদের নামে। মা শুধু গম্ভীর মুখে একটাই কথা বললেন, যা করছি সবই জীবের মঙ্গলের জন্য। এর চেয়ে অমঙ্গল আর কি হতে পারে? বলে বাবা উদ্দাম কাশতে কাশতে পালিয়ে গেলেন। মন্দিরে অমাবস্যার রাতের পুজো শুরু হয়ে গেছে। কাঁসর ঘণ্টা ঝম্পের শব্দ ভেসে আসছে। রাত 11টার সময় রোজ যেমন আমরা শুয়ে পড়ি সেই রকমই শোয়া হলো। আলো টালো সব নিভে গেছে। এক বিছানায় বাবা আর আমি পাশাপাশি, আর এক বিছানায় মা। দোতলার ঘর, ঠিক নিচেই রাস্তা। গরমকাল, জানলা টানলা সব খোলা। বাবার শ্বাস প্রশ্বাস যেই বড় হলো, মা মশারির ভেতর থেকে ফিসফিস করে ডাকলেন, হি পলাশ পলাশ পলাশ। সব সব ঠিক আছে মা, সাবধান, সজাগ থাকিস। ঠিক আছে মা। বাবা পাশ ফিরলেন। আমরা দুজনেই চুপ করে গেলুম। মন্দিরের আরতি শেষ, রাত নিঝুম। কোথাও একটা কুকুরও আজ ডাকছে না, শুধু দেয়াল ঘড়ির ঠকাস ঠকাস শব্দ। ঠং করে একটা বাজলো। ঘুমে চোখ জড়িয়ে আসছে, আর বোধহয় জেগে থাকতে পারলাম না। আমাকে সাবধান করে মা নিজেই ঘুমিয়ে পড়েছেন। জোরে জোরে নিঃশ্বাসের শব্দ পাচ্ছি। ভীষণ ভয় করছে আমার। রাত 1:30। আজ আর বোধহয় নিশি বেরোলো না। সবটাই গুজব, এমনও হয় নাকি? এইসব ভেবে সবে পাশ ফিরে শুয়েছি, এমন সময় দূরে কোথাও চিং করে একটা শব্দ হলো। আমার কান খাড়া। বিছানায় আতশোয়া গম্ভীর গলায় কে টেনে টেনে সুর করে ডাকছে, মোনা
3 বার। পরের নাম দীনবন্ধু, দীনবন্ধু। গলাটা ক্রমেই এগিয়ে আসছে, ডাকতে ডাকতে আমাদের বাড়ির সামনে। বাবার নাম ধরে ডাকছে, হরিশঙ্কর, হরিশঙ্কর। আমার হাত বাবার ঠোঁটের কাছে, তেমন হলেই চেপে ধরবো। খুব ইচ্ছে করছে জানলা দিয়ে উঁকি মেরে দেখি। ভীষণ উত্তেজনা হচ্ছে, বাবাকে ছেড়ে উঠতে পারছি না, তাই ডাকটা ক্রমশই গঙ্গার দিকে চলে যাচ্ছে। বনমালী, আরাধন। শেষে আর শোনা গেল না। বাতাসের শাঁ শাঁ শব্দ, গঙ্গায় শেষ রাতে স্টিমারের ভোঁ। ডাকটা কি আবার এদিকে ঘুরে আসবে? এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি। পরের দিন বেশ বেলায় ঘুম ভাঙল। বাইরের রাস্তায় লোকজন হইচই। রাতের অত বড় একটা ঘটনার কোনো চিহ্নই পড়ে নেই। আরও একটু বেলা বাড়তেই পবিত্রদের বাড়ি ছুটে গেলুম। ওইখানেই আমাদের আড্ডা বসে। তারপর ওইখান থেকেই কোমরে গামছা বেঁধে আমরা গঙ্গায় গিয়ে পড়ি। সেদিন আর কোনো আলোচনা নয়, একটাই বিষয়, নিশির ডাকে কেউ কি সাড়া দিয়েছিল? না, নিশি ডেকে ডেকে সাড়া না পেয়ে হতাশ হয়ে ফিরে গিয়েছিল। আমরা অনুসন্ধানে বেরোলুম। ডেকে ডেকে তো জিজ্ঞেস করা যায় না যে কে মারা গেছে, যেন কিছুই হয়নি, এইভাবে ঘুরে ঘুরে দেখতে হবে। এ পাড়া সে পাড়া, এগলি সেগলি ঘুরছি আমরা। জীবন স্বাভাবিক, কোথাও কিছু নেই। তার মানে সব বাজে, কোনো এক পাগলের কীর্তি। বিমান আবার সাহস করে দোতলার বারান্দা থেকে লুকিয়ে লুকিয়ে নিশি রেখেছে। বেটে খাটো চার চৌকা জটা জুটধারী একটা জীব, দগদগে লাল, বেলুনের মতো রাস্তার এক হাত ওপর দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে। শিয়ালের মতো কণ্ঠস্বর, নিতাং নিতাং। পাড়ার শেষ মাথায় রাস্তার কলে দাঁড়িয়ে দুজন কাজের মেয়ে বলাবলি করছে, কুলবাগানের হারু কাল শেষ রাতে হঠাৎ মারা গেছে। রাতে খাটিয়া পেতে দাওয়ায় শুয়েছিল, সুস্থ সবল একটা মানুষ, অসুখ নেই বিসুখ নেই, সকালে দেখা গেল বিছানায় মরে পড়ে আছে। ছোট ছোট হারুদার কুলবাগান, গাছের পর গাছ, গোল গোল পাতার ফাঁক দিয়ে নেমে আসছে প্রখর সূর্যের আলো। ছায়া আছে, তবে কেমন যেন শুকনো ছায়া। মাঝখানে একটা কুঁড়ে ঘর। খবর পেয়ে কিছু লোকজন এসেছে। খাটিয়ায় চিত হয়ে পড়ে আছে আমাদের হারুদা। চেহারাটা কাগজের মতন ফ্যাক ফ্যাকে সাদা। সবাই বলাবলি করছে হার্ট অ্যাটাক। মাত্র আমরাই জানি ব্যাপারটা কি। রাত 2টোর সময় মৃত্যুর কণ্ঠস্বর, হারু, হারু। আধো ঘুম আধো জাগরণে একটি উত্তর, যাই। খপ করে ডাবের খোলার মুখ বন্ধ। এখন ভাবি এমনও হয়। কিন্তু তারপরে অনাদি মল্লিক আরও অনেক দিন বেঁচে থেকে শেষে আত্মহত্যা করেছিলেন।